সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি একটি নতুন অনুষ্ঠান এনিগমা টিভির। আজকের এই অনুষ্ঠানে, এই আয়োজনে ইনফ্যাক্ট আমরা এমন একজন নতুন কাউকে এনেছি যাকে আসলে সচরাচর আপনারা টেলিভিশনে দেখেন না। সে আসলে ফিল্ডে কাজ করে অভ্যস্ত। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দেশের মহিলা আম্পায়ার, আমরা যাকে নারী আম্পায়ার বলতে পারি। সে আজকে মাঠে নয়, স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন জেসি। আমরা যাকে জেসি নামেই চিনি। উনি এখন আন্তর্জাতিক আম্পায়ার, বিভিন্ন খেলা পরিচালনা করে থাকেন, বাংলাদেশের প্রিমিয়ার লিগ পরিচালনা করে থাকেন। এছাড়াও ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হচ্ছে সেই ইভেন্টগুলোতেও আস্তে আস্তে উনি ওনার ফুটস্টেপ রাখার চেষ্টা করছেন এবং আলটিমেটলি আমাদের জন্য অনেক বড় একটি আলোকবর্তিকা, বিশেষ করে মেয়েরা যারা এই ক্যারিয়ার নিয়ে আসতে চান তাদের জন্য জেসিরা আসলে আমাদের জন্য একটা আলোকবর্তিকা হয়ে কাজ করছে। সাথীরা জাকির জেসি। জন্ম লালমনিরহাটের পাটগ্রামে 1990 সালে। মা ছিলেন স্কুল শিক্ষিকা এবং বাবা ব্যাংকার। বিকেএসপিতে ভর্তি হন 2001 সালে ক্লাস 7-এ। শুরুতে শুটিং ডিসিপ্লিনে ছিলেন জেসি, পাশাপাশি ক্রিকেট প্র্যাকটিস করতেন ছেলেদের সাথে, কারণ তখন বিকেএসপিতে কোনো মেয়ে ক্রিকেটার ভর্তির নিয়ম ছিল না। 2007 সালে ঢাকা জেলা মহিলা ক্রিকেট দলের হয়ে লিগ খেলেন। এরপর জাতীয় দলে সুযোগ পেয়ে তার ওয়ানডে অভিষেক হয় 2011 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, আর টি-20 অভিষেক হয় 2013 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জাতীয় দল 2010 সালে চীনে এশিয়ান গেমসে যে রৌপ্য পদক জেতে, সে দলের ক্রিকেটার ছিলেন জেসি। আম্পায়ারিংয়ে ক্যারিয়ার শুরু তার 2022 সালে, আর আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং শুরু 2023 সালে। এরপর 2024 সালে বাংলাদেশের মাঠে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগ আম্পায়ারিং করেন তিনি। তিনিই প্রথম নারী আম্পায়ার যিনি ঢাকা প্রিমিয়ার লিগ পরিচালনা করেন। সামনে 2024 সালের জুলাইয়ে এশিয়া কাপ এবং অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপে আম্পায়ারিংয়ে সম্ভাবনা আছে তার। সাথীরা জাকির জেসি মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে জেসি একটি কন্যা সন্তানের জননী। চলুন কথা বলি সুনিতার গল্প। জেসি, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনার জন্ম লালমনিরহাটে, এরপরে 2001 সালে আপনি আসলেন বিকেএসপিতে, আসলেন শুটিং করতে, খেললেন ক্রিকেট, তাও আবার ছেলেদের সাথে। আপনার এই জার্নিটা সম্পর্কে একটু শুনতে চাই আসলে। আম্মু ছোটোবেলা থেকে আমাকে খেলাধুলা করিয়েছেন। আম্মু আব্বু সবসময় স্কুলে সব ধরনের খেলাধুলায় আমাকে পার্টিসিপেট করাতেন, বাট ছোটোবেলা থেকে একটাই স্বপ্ন ছিল ক্রিকেটার হব। সো এর জন্য আম্মু একবার আমাকে ঢাকায় নিয়ে আসলো প্রায় 2000 বা 2001-এর দিকে কাপ ক্যাম্পরি কিছুতে। তো তখন আম্মু আমাকে বিকেএসপি দেখালেন, যে বললেন যে এখানে খেলাধুলা হয়, ক্রিকেট খেলা হয়। তো আম্মু আমাকে যখন দেখালেন তখন থেকে আমি ডিটারমাইন্ড যে আমি এখানে ক্রিকেট খেলবো। তো আমি অ্যাপ্লাই করেছিলাম বিকেএসপিতে ক্রিকেটার হওয়ার জন্যই। একটা সময়ে দেখা গেল যে আমি অ্যাপ্লাই করার পর আমার অ্যাডমিট কার্ড আসছে না। আমরা তো জানি কবে ভর্তি পরীক্ষা, তো পরীক্ষার আগের দিন আব্বু আম্মু সহ আমাকে বিকেএসপিতে নিয়ে আসলো। আসার পরে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে অ্যাডমিট কার্ড তো আসেনি। তখন বিকেএসপি থেকে বললো যে আসলে মেয়েদের ক্রিকেট এখন আমরা শুরু করিনি, এর জন্য অ্যাডমিট কার্ড যায়নি। আব্বু বলছে ঠিক আছে, যদি এখানে না হয় তাহলে ক্যাডেট কলেজে পরীক্ষা দিতে হবে। তো আমি ক্যাডেটে যাওয়ার ইচ্ছা আমার একেবারেই ছিল না। তখন এক টিচার আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি অন্য কোনো গেমসে ভর্তি হও, যখন ক্রিকেট হবে তখন তুমি ক্রিকেটে চলে আসবে। উনি বললেন যে ঠিক আছে টেনিসে যাও। তো টেনিসে সব ফর্ম টর্ম পূরণ করলাম, সব কিছু। যখন টেনিসের ড্রেস কোডটা বললো তখন আমি বললাম না ঠিক আছে, তাহলে এই ড্রেস কোড নিয়ে আমি আসলে ডেফিনেটলি লালমনিরহাট থেকে গেছি, গিয়ে ঢাকায় গিয়ে টেনিসের ড্রেস পরে টেনিস খেলার মতো ইচ্ছা বা সেই সাহস আমার ছিল না তখন।
তারপর আমি দেখলাম যে কোন কোন খেলায় কী কী ড্রেস পরে শুট করতে হয়। তখন দেখলাম যে শুটিংয়ে যে ড্রেসটা আছে মোটামুটি মার্জিত একটা ড্রেস, এবং সেখানে ভয়ের কিছু নেই। সো সবাই বলে আছে ঠিক আছে তাহলে শুটিংয়ে ভর্তি হও। তারপর আমি শুটিংয়ে ভর্তি হলাম। শুটিংয়েও আমি জাতীয় দলে খেলেছি, শুটিংয়েও আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল পর্যায়ে আমার মেডেল আছে। বাট আমার মন সবসময় ক্রিকেটে পড়ে থাকতো। আমাকে ক্রিকেটের এক কোচ বললেন যে ঠিক আছে, আমি যখন ভর্তি হচ্ছিলাম বললো তুমি যদি ক্লাসে ফার্স্ট হতে পারো তাহলে আমি তোমাকে সপ্তাহে 2 দিন করে ক্রিকেট খেলাবো। তো আমি আগেও ভালো স্টুডেন্ট ছিলাম, বিকেএসপির ইতিহাসে প্রথম মেয়ে যে আমি ক্লাসে ফার্স্ট হলাম, ছেলে মেয়ে সবার মাঝে। এবং ফার্স্ট হয়ে আমি ওই কোচের কাছে গিয়ে বললাম স্যার আমি এখন আমার কথা রেখেছি, ক্লাসে ফার্স্ট হয়েছি, আমাকে এখন ক্রিকেট শেখান। তারপরে শুক্র শনিবার আমাদের শুক্রবার তো বন্ধ থাকে এবং শনিবার রিক্রিয়েশন গেম থাকে, যে শুটিং বাদেও আমরা অন্য কিছু খেলতে পারি। এই 2 দিন আমাকে ক্রিকেট প্র্যাকটিস করাতেন স্যাররা, এবং আমার জন্য বিকেএসপিতে ওই সময় একটা মেয়েদের ক্রিকেট টিম খুললো, যে টেনিস থেকে কিছু মেয়ে, সুইমিং থেকে, অ্যাথলেটিক্স থেকে নিয়ে আমাকে নিয়ে একটা আমরা শুক্রবার করে ক্রিকেট প্র্যাকটিস করতাম। এবং সেই 2002 সালে আমরা নারায়ণগঞ্জের সাথে একটা ক্রিকেট ম্যাচ খেলেছিলাম বিকেএসপিতে। সেটা আমার জীবনের প্রথম ম্যাচ। আমার মনে আছে ওই দিনই মাশরাফি জাতীয় দলের সুযোগ পেয়েছে। সেম নিউজটা আমার এবং মাশরাফির পাশাপাশি একই পেপারে এসেছিল, এবং এর জন্যই মনে আছে 2002 সালে সেটা। সো ওটা হচ্ছে প্রথম আমার শুরু ক্রিকেটটা ওভাবে। বাট 2007-এ যখন দেখলাম যে আর বিকেএসপিতে ক্রিকেট হচ্ছে না, যখন শুনলাম ঢাকায় মেয়েদের ক্রিকেট খেলা শুরু হচ্ছে, তখন আমি বিকেএসপি থেকে ঢাকায় আসলাম, এসে ক্রিকেটটা শুরু করলাম। বিকেএসপি থেকে বের হয়ে আসলেন, তারপরে একটা প্রফেশনাল জায়গায় ঢোকা, সেই জার্নিটা সম্পর্কে 2007-এই আমাদের প্রথম জেলা দলে খেলা হলো, ঢাকা জেলার হয়ে আমি খেললাম, এবং 2007-এই আমাদের প্রথম ন্যাশনাল টিম গঠিত হয়েছে বাংলাদেশে, এবং প্রথম ন্যাশনাল টিমেই আমি সুযোগ পেয়েছি, যেটা আমার সবসময় সারা জীবন স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের প্রথম জাতীয় দলে খেলবো, এবং সেটা হয়েছে। প্রথম জাতীয় দলে আমি সুযোগ পেয়েছি। আমরা প্রথমে মালয়েশিয়ায় গেলাম খেলতে এসিসি কাপ 2007-এ, এবং 2007-এই আমরা মালয়েশিয়া এসিসি কাপ চ্যাম্পিয়ন হয়ে আসলাম। সেখানে প্রায় 10টা দেশ পার্টিসিপেট করেছিল। সো সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসলাম। 2008-এ আমরা শ্রীলঙ্কায় গিয়েছি এশিয়া কাপ খেলতে, সেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে খেলেছি, এবং ওই সময় ঝুলন গোস্বামী বিশ্বের সবথেকে জোরে বল করে, মনে আছে। আমরা পাকিস্তানের সাথে জিতেছি প্রথম ম্যাচে, ভারতের সাথেও ভালো খেলেছি, এবং ওই টুর্নামেন্টে আমি বেস্ট পারফরমেন্স করেছি, আমি, সালমা, তিথি রানী সরকার। এবং 2008 থেকে আমরা প্রথম বিসিবিতে বেতনভুক্ত হলাম, এই 3 জন। আর 2007-এ এসিসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে যেটা হয়েছিল যে আমার পাটগ্রামে সবাই তখন আসলে আমাকে নিয়ে গর্বিত। ডেফিনেটলি নিউজ পেপারে ছবি আসছে, টেলিভিশনে নিউজ যাচ্ছে, এবং ওই সময় তো এটা অনেক বড় ব্যাপার। আমার কাছে ওই সময়ের অনুভূতিগুলো আসলে শুরুর দিকে খুব ভালো ছিল। 2010-এও আমরা খেলেছি, 2009-এও ট্রাই নেশন খেলেছি। 2011-তে যেটা হয়েছে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং বাংলাদেশে হয়েছে, এবং ওই সময় আমরা ওয়ানডে স্ট্যাটাস পাই 2011 নভেম্বরে, এবং তারপরের ম্যাচটাই তো আমাদের প্রথম ওয়ানডে ছিল। সো ওই হিসেবে আমাদের বাংলাদেশ টিমের সবারই ওয়ানডে অভিষেক 2011-তেই হয়েছে। 2010 সালে চীনে এশিয়ান গেমসে আমাদের দল রৌপ্য পেয়েছিল, আপনি সেই দলের ছিলেন আর কি। এই গল্পটা কি ছোট করে একটু শোনা যায়? আসলে খেলার তো অনেক অনেক অভিজ্ঞতা। 2010-এ আমরা যখন প্রথম চায়না যাই, প্রথমত চায়না যাওয়াই তো একটা স্বপ্নের মতো, মানে চায়নায় যাব খেলতে এশিয়ান গেমস, সবথেকে বড় টুর্নামেন্ট। এশিয়ান গেমসে যাওয়ার পর সব কিছু স্বপ্নের মতো লাগতে গেল, যে একটা ভিলেজ যেখানে সব প্লেয়াররা থাকছে, বিশ্বের এমন কোনো খাবার নেই যে ডাইনিংয়ে নেই, যে সব ধরনের খাবার ওখানে। এত বড় বড় সানিয়া মির্জা তখন হচ্ছে খুব বড় প্লেয়ার। আর বাংলাদেশের জন্য রৌপ্য পদক পাওয়া ডেফিনেটলি অনেক বড় ছিল, কারণ ছেলেদের ক্রিকেটে ওই সময় বাংলাদেশ গোল্ড পেল, মেয়েদের ক্রিকেটে রৌপ্য ছিল। পুরো এশিয়ান গেমসে বাংলাদেশে 2টো পদক, সেটা হচ্ছে ক্রিকেটে আসলো। সো আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ছিল, এবং সবথেকে ভালো লাগা যে সময়টা সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়, মেডেল দেওয়া হয়, সবাইকে একসাথে দাঁড় করিয়ে ফুলের তোড়া দিয়ে মেডেল দেওয়া, জাতীয় সঙ্গীত, এবং দেশের বাইরে যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত যখন বাজবে ডেফিনেটলি আপনি শিহরিত হবেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। সো ওই অনুভূতিটা আমার মনে হয় যে জাতীয় দলে খেলার জন্য সবথেকে বড় অনুভূতি, দেশের বাইরে যখন আপনার জাতীয় সঙ্গীতটা বাজবে না, সত্যি সত্যি আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে। এই যে দেশপ্রেম বা এই যে দেশের জন্য কিছু করতে পারা, এটা আমরা সবসময় হয়তো বা ফিল করি না, কিন্তু ওই সময়টা আমরা খুব ভালোভাবে ফিল করি। ওই সময়টা এমনিই চলে আসে আসলে মনের ভিতর থেকে। আন্তর্জাতিক ম্যাচে আপনার অভিষেক হলো অ্যাজ এ আম্পায়ার, প্রথম খবরটা কে দিল আপনাকে? প্রথম খবরটা হচ্ছে আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্টে যে ম্যানেজার আছেন অভি ভাই আসলে দিয়েছেন। সেটা 2023-এর জুনে ছিল, গত বছরেই। আমি আমার প্রিমিয়ার লিগ খেলছিলাম, এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার যেদিন ইন্টারন্যাশনাল আম্পায়ারিং শুরু করব ওই সময় যেন আমি আমার খেলার ক্যারিয়ারটা শেষ করতে পারি। আল্লাহর রহমতে সেটাই হয়েছে, যে জুনের 9 তারিখে
আমি আমার লাস্ট জুন কি জুলাই 9 তারিখে আমি আমার লাস্ট ম্যাচ খেলেছি বিকেএসপিতে, এবং যেভাবে আমি আমাদের খেলা চলছিল রূপালী ব্যাংক এবং বিকেএসপি, আমি রূপালী ব্যাংকে খেলছিলাম, পাশের মাঠে আবাহনী মোহামেডান খেলা চলছিল। সো ওদের খেলাটা বৃষ্টির জন্য 10 মিনিট দেরি হচ্ছিল, আমাদেরটা টাইমলি হচ্ছিল। ওই সময়ে আবাহনী মোহামেডান সব প্লেয়াররা দৌড়ে এসছে এই মাঠে, বিকেএসপির দুটো মাঠ একদম পাশাপাশি, 4টা টিম ছিল, সবাই দাঁড়িয়ে আমাকে যেভাবে বিদায় দিয়েছে ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে, সবাই ব্যাট উঁচিয়ে ধরেছে। আমার কাছে মনে হয় না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কেউ এভাবে বিদায় পেয়েছে, এভাবে ভালোবাসা পেয়েছে। সালমা থেকে শুরু করে সবাই আসলে দৌড়ে এসছে। এই যে সবার ভালোবাসা, এটাই তো আসলে অনেক বড় পাওয়া। সো ওই দিনই রাতে আমার ম্যাচ শেষ করে এসেছি, ওই দিনই রাতে আমার হংকংয়ের জন্য ফ্লাইট ছিল। ইমার্জিন এশিয়া কাপে আমি আম্পায়ার হিসেবে গিয়েছি, একেবারেই শুরু। যাদের সাথে খেলেছি এক টিমে, ওরা যাচ্ছে অ্যাজ এ প্লেয়ার, আমি যাচ্ছি অ্যাজ অ্যান আম্পায়ার। সো একই ফ্লাইটে গেছি, ওদের ম্যাচ পরিচালনা করেছি। অন্যরকম একটা অনুভূতি ছিল যে নতুন একটা জার্নি শুরু। তবে সবথেকে ভালো লাগা যেটা, যে মাঠের মানুষ মাঠেই আছে, মাঠের মাঝখানে আছে, সেটা সবথেকে ভালো লাগা। আমি একটু জানতে চাই, বিকজ আমরা শুরুতেই বলছিলাম ক্যারিয়ারের কথা। আপনি অ্যাজ এ প্লেয়ার বা এই প্লেয়ার থেকে আম্পায়ার হওয়ার জন্য তো একটা কোর্স লাগে, একটা ট্রেনিং লাগে, তারপর পরীক্ষা দিতে হয়, দিয়ে তারপরে পাশ করতে হয়, এরপরে তো গ্রেডেশনের পরে আপনি ইন্টারন্যাশনালি যান। তো এই জার্নিটা যদি আমাদেরকে একটু বলেন, যে সো দ্যাট আমাদের পরের প্রজন্ম যদি বুঝতে পারে বা জানতে পারে। অনেকেই তো তথ্যের কারণে অনেকে অ্যাপ্লাইও করতে ভয় পায়। কোর্সটা হয়েছিল 2009, আমরা যখন জাতীয় দলে ছিলাম ওই সময় বিসিবি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে জাতীয় দলের সবাইকে আম্পায়ারিং কোর্স করানো হবে, এবং আশেপাশে যারা আগ্রহী, যারা জাতীয় দলে নেই, সেই প্লেয়ারদেরও করানো হবে। এবং ওই সময় আসলে আমাদের সবাইকে করানো হয়েছে। আমি, সালমা, পান্না, আমরা সবাই কোর্সটা করেছি। পরীক্ষা হয়, পরীক্ষায় ডেফিনেটলি টপ করেছি অ্যাজ অলওয়েজ। সো সেখানে করার পরে তো অনেক গ্রেডেশন হয়। তারপর আমার একেবারে আগ্রহ ছিল না, বা বাংলাদেশে আম্পায়ারদের খুব একটা সুযোগও ছিল না, বা ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি বলি যে ওয়ার্ল্ড ওয়াইডেও খুব মেয়েরা আম্পায়ারিং করছিল না, যাদের দেখে যে আমরা উৎসাহিত হব, সেটা কখনোই হয়নি। কিন্তু রিসেন্ট ডেজে যদি বলি, লাস্ট বিশ্বকাপটা সব মেয়ে আম্পায়ার ছিল। লাস্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও সব দেশের থেকে মেয়ে আম্পায়ার পাওয়া যায়নি, সেখানে বেশ কিছু ছেলে আম্পায়ারিং করছিল। বাট শুধুমাত্র লাস্ট এশিয়া কাপ এবং বিশ্বকাপে সব নারী আম্পায়ারিং করেছে। সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থেকে কেন কেউ নেই। আরও যারা আমার সাথে আম্পায়ারিং কোর্স করেছে, ওদের মধ্যে 2-1 আম্পায়ারিং করছিল বিকেএসপিতে তাদের খেলাগুলোতে। আমি ওদেরকে বলছিলাম যে তোমরা কেন করো না। ওরাও অন্য কাজে জড়িত, কেউ কোচিং করাচ্ছে, সাথে সাথে আম্পায়ারিং করছে। সো কেউ আসলে ফুল টাইম এখানে সময় দিচ্ছিল না। 2022-এ যখন বাংলাদেশে এশিয়া কাপটা হয়, তখন আমি একেবারে যখন কাছের থেকে দেখেছি যে সব, সেখানে কাতার থেকে মেয়ে আম্পায়ার ছিল, সেখানে ইউই থেকে ছিল, সেখানে মালয়েশিয়া থেকে মেয়ে আম্পায়ার ছিল। সেখানে আমার কাছে খারাপ লেগেছে যখন সব দেশ থেকে মেয়ে আম্পায়ার আছে, বাংলাদেশ থেকে কেউ নেই। তার মানে আমরা পিছিয়ে আছি। আমরা টেস্ট প্লেয়িং নেশন, আমরা এত ভালো ক্রিকেট খেলছি, আমরা এই জায়গাটায় পিছিয়ে আছি। বাংলাদেশ থেকে কমেন্টেটর নেই মেয়ে, বাংলাদেশ থেকে, এর জন্য আমি কমেন্ট্রি করেছি বহুদিন। তারপর আম্পায়ার নেই। তারপর আমি একদম 2022-এ সেপ্টেম্বরে খেলাটা শেষ হয়েছে, এশিয়া কাপ শেষ হয়েছে 13 তারিখ, 15 তারিখ থেকে আমি আম্পায়ারিংয়ে লেগে গেলাম। ছেলেদের 3rd ডিভিশন চলছিল, 3rd ডিভিশন করলাম, 2nd ডিভিশন করলাম, 1st ডিভিশন করলাম, লঙ্গর ভার্সন। গত 2 বছর আমার একটাই টার্গেট ছিল, আমি যেখানে ঢাকার বাইরে, দেশের বাইরে, যখন বাংলাদেশে অফ সিজন একটা চলে, যে ধরেন আগস্ট সেপ্টেম্বর বা জুন জুলাই আগস্ট, এই সময়টা আমি ইন্ডিয়ায় চলে গেছি। ইন্ডিয়ায় গিয়ে আম্পায়ারিং করেছি, এবং ইন্ডিয়ায় গিয়ে বেশ বড় বড় লিজেন্ড লিগের মতো আম্পায়ারিং করেছি, যেখানে ক্রিস গেইল, গৌতম গম্ভীর, ইরফান পাঠান, ওরা খেলেছেন। যেহেতু আমার পরিচিত মানুষ আছে অনেক জায়গায়, আমি স্টার স্পোর্টসে কমেন্ট্রি করেছি। সো এই লিঙ্কগুলো আমাকে আম্পায়ারিংটা পেতে হেল্প করেছে, কারণ সবাই যখন দেখেছে যে আমি আম্পায়ারিং করছি, ওনারাও মেয়ে আম্পায়ার যেহেতু ডেফিনেটলি কম, সো সেই ক্ষেত্রে সুযোগ অনেক বেশি পেয়েছি। সো গত 2 বছরে এমন হয়নি মনে হয় আমি 2 মাস বাসায় ছিলাম। আচ্ছা। সো আমি সবসময় ঢাকার বাইরে, দেশের বাইরে সব জায়গায় গিয়ে আম্পায়ারিং করেছি, যত বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়। কারণ আমি যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে, আমি যদি বলি যে আমি এখন ওয়ার্ল্ড কাপ করতে চাই, ওয়ার্ল্ড কাপের জন্য আমার সেই যোগ্যতা থাকতে হবে, সেই প্রিপারেশন থাকতে হবে, সেই এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইভেন সেম এশিয়া কাপের মতোই। সো গত 2 বছরে আমি যত ম্যাচ করেছি, আমার কাছে মনে হয় না যে ওয়ার্ল্ডে কোনো মেয়ে আম্পায়ার এত ম্যাচ করেছি, সেটা যে কোনো লেভেলে। আমি ছেলেদের লঙ্গর ভার্সন করেছি, 3 দিনের ম্যাচ একটার পর একটা করেছি। আমি ভারতে গিয়ে T20 লিগ করেছি, অনেকগুলো করেছি। বাংলাদেশে মেয়েদের লঙ্গর ভার্সন করেছি, 2 দিনের ম্যাচ ছিল ওটা। এই 2 বছর খুব বেশি কষ্ট করেছি, যার ফলস্বরূপ আসলে আমি এই জায়গাটা আসতে পেরেছি। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে এই যে আপনি এতক্ষণ মাঠে থাকেন, আপনার এই এনার্জিটা আপনি কিভাবে রেডি করেন?
দেখেন আমার তো মাঠে থাকার অভ্যাস ছোটোবেলা থেকেই যখন খেলি তখন থেকে মাঠে থাকার অভ্যাস। তবে ডেফিনেটলি ক্রিকেট খেলা এবং আম্পায়ারিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। ক্রিকেট খেলার মধ্যে আপনি দৌড়াদৌড়ি করছেন, এখান থেকে ওখানে যাচ্ছেন, হ্যাঁ আমি ইচ্ছে করলে রিপ্লেসমেন্ট নিতে পারছি। হ্যাঁ ইচ্ছে করলে আপনি খুব টায়ার্ড লাগলে, খুব ক্লান্ত লাগলে হয়তো ড্রেসিং রুমে গিয়ে 8 মিনিট রেস্ট নিয়ে আসতে পারছেন। বাট আম্পায়ারদের তো সেই সুযোগ নেই। আম্পায়ারদের সবার প্রথমে মাঠে যেতে হয়, সবার শেষে আসতে হয়। নন স্টপ দাঁড়িয়ে থাকতে হয় এবং প্রত্যেকটা বলে বলে কিন্তু মেন্টালি অনেক কাজ করে, আপনার মাথার কাজ করে অনেক বেশি, আপনার অনেক চিন্তা ভাবনা করতে হয়, আপনার পড়াশোনা অনেক কিছু করতে হয়। এবং সিচুয়েশনগুলো, একটা বৃষ্টি হলো, প্লেয়ারদের কোনো কাজ নেই, প্লেয়াররা কিন্তু বৃষ্টি হচ্ছে বসে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কিন্তু কোনো রেস্ট নেই। আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে যে কতক্ষণ খেলা বন্ধ, কত ওভারে খেলা হতে পারে, কত ওভার পাওয়ার প্লে হবে, কত ওভার প্লেয়াররা করতে পারবে, ফিল্ড রেস্ট্রিকশনটা কি, অনেক কিছু কিন্তু করার। প্লেয়ারদের এই চিন্তা নাই বা প্লেয়ারদের এত কিছু না, বাট আম্পায়ারিং করা ডেফিনেটলি খুবই কষ্ট। একটানা আপনার দাঁড়িয়ে থাকতে হবে। লঙ্গার ভার্সনে তো কোনো কথা নেই, একদিন শুরু করলেন 3 দিন পরে শেষ হবে আপনার আম্পায়ারিং। সো এটা খুবই ডিফিকাল্ট, যেটা হচ্ছে মেন্টালি অনেক বেশি স্ট্রেংথ থাকতে হয় এবং ডিটারমিনেশন ডেফিনেটলি থাকতে হয় যে যাই হোক না কেন আমি এই কাজটা করতে চাই। যদি কাজটার প্রতি আপনার ভালোবাসা থাকে, যদি আপনার ডিটারমিনেশন থাকে, সেটা আরও যত কঠিন কাজ হোক না কেন আপনি করতে পারবেন। বাট আপনি নিজেকে তৈরি করলেন কিভাবে? মানে এই যে এত কঠিন একটা কাজ এবং থ্যাঙ্কসলেস জব, হ্যাঁ, কিন্তু নিজের এই যে মানসিক জায়গাটা তৈরি হয়, আই ওয়ান্ট টু ডু দ্যাট, এই যে ড্রাইভ আপনার, আজকে আপনাকে তৈরি হতে হয়েছে, আপনাকে নানা ধরনের পড়াশোনা করতে হচ্ছে, বিভিন্ন সময় এক্সামিনেশনে বসতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, একটা আননোন একটা এনভায়রনমেন্ট, সেখানে গিয়ে আম্পায়ারিং করতে হচ্ছে বিকজ ইউ আর এ প্রফেশনাল। সো এনিওয়ার আপনি যেখানেই যান, সবাই তো আর পরিচিত থাকে না, সবসময় একটা এনভায়রনমেন্ট থাকে। এই যে নিজেকে অ্যাডপ্ট করা, এই যে এই নতুন একটা পরিবেশের আসা, এই যে এই টোটাল জায়গাটাতে আপনি আসলে আপনাকে কীভাবে তৈরি করলেন? দেখেন আমি ছোটোবেলা থেকেই মেন্টালি অনেক স্ট্রং, একা থেকেছি, বাসা থেকে বিকেএসপিতে থেকেছি, একা একা চলতে শিখেছি ছোটোবেলা থেকে, সেটা আমাকে সবসময় হেল্প করেছে। এবং আমার সবসময় একটা ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমি কখনো কারো উপর নির্ভরশীল হব না, জীবনে যেটা গোল সেটা আমি করব, এবং সেটা করেছি আলহামদুলিল্লাহ। ক্রিকেট টিমে, ন্যাশনাল টিমে খেলা থেকে শুরু করে যখনই যেটা ধরেছি সেটা খুব ভালোভাবেই করেছি। এবং যখন আমি শুরু করেছি যে আম্পায়ারিং আমি করব, আমাকে আম্পায়ারিং করতেই হবে, এবং আমার টার্গেট গত এশিয়া কাপে সেট করেছি যে এই এশিয়া কাপটা করব। এবং আল্লাহর রহমতে আর কয়েকদিন পরেই এশিয়া কাপ, সেখানে যাওয়ার 99% কথাবার্তা হয়ে গেছে, আশা করছি সেখানে যেতে পারবো। সো যখন আপনি কম সময়ে অনেক কিছু অ্যাচিভ করতে চাইবেন, তখন কিন্তু আপনার এফোর্টটাও অনেক বেশি দিতে হবে। এমনও হয়ে গেছে যে পায়ে ব্যথায় আমি হাঁটতে পারছি না, কিন্তু ঠিকই আমাকে আম্পায়ারিং করতে হচ্ছে। তো আমি সব কিছুই ম্যানেজ করেছি। আমি পড়াশোনা, কিছুক্ষণ আগে আপনার ওখানে বসে আমি পড়াশোনা করছিলাম, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা আর এমন হচ্ছে, লগুলো এমন, ল খুব বেশি না, বাট এই লগুলোতে অনেক কিছু থাকে যেটা আপনি যদি প্র্যাকটিস না করেন, যদি না পড়েন, সেটা আপনি আসলে কখনো বুঝতে পারবেন না। প্লেয়ারদের এত ল না জানলেও হলো, কিন্তু হচ্ছে আম্পায়ার, আপনি যখন আম্পায়ারিং করবেন, আপনি যখন টিচার, আপনাকে সব জানতে হবে। সো এখানে আসলে আমি যেহেতু খুবই ডিটারমাইন ছিলাম, হার্ডওয়ার্ক করেছি, এবং আমার কম্পিটিশন তো ছিল ছেলেদের সাথে, সবথেকে বড় কথা। এখন না হয় বেশ কিছু মেয়ে এসছে, বাট আমি যখন শুরু করেছি আমার সবসময় ছেলেদের সাথেই আম্পায়ারিং করতে হয়েছে। আমি এখনও সবাই ছেলেদের সাথেই আমার আম্পায়ারিং করতে হয়। আমি সবসময় নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যেন আমি এবং একজন ছেলে পার্টনার, যিনি এতদিন ধরে আম্পায়ারিং করে এসছেন, আমরা দুজন যখন আম্পায়ারিং করি যেন আমার এবং ওনার মধ্যে কোনো পার্থক্য না থাকে। সবথেকে বড় যেটা লাগে আম্পায়ারিংয়ে, আপনার মানসিক শক্তিটা লাগে, আপনার সাহসটা লাগে। অনেক সময় বাইরে থেকে অনেক কিছু বলবে, দর্শকরা গালিগালাজ করবে, কিন্তু সেটা কানে লাগানো যাবে না। আমি যেমন লিজেন্ড লিগ ভারতে গিয়ে করেছি, পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ ছিল, এত শব্দের মধ্যে কিন্তু আপনি কট বিহাইন্ডের ছোট্ট শব্দ শুনবেন না, বা হ্যাঁ স্নিক শুনতে পারবেন না। আপনার এলবিডব্লিউর ব্যাকপ্যাড হলে কিন্তু সেই ছোট্ট সাউন্ডগুলো আপনি শুনবেন না। কিন্তু আমাদের আম্পায়ারিংয়ে আমাদের মেডিটেশনটা এমনভাবেই আমরা করি যেন ওই যে মানে হাজার হাজার দর্শকের মাঝে একটা ছোট্ট শব্দ কিন্তু আপনি বুঝতে পারবেন। সো মেন্টালিও আমাদের খুবই অ্যাক্টিভ থাকতে হয় সেভাবে, এবং আইসাইটও তো খুব শার্প থাকতে হয়। না ডেফিনেটলি আমাদের কিন্তু আম্পায়ারিংয়ে যারা আছেন সবাইকে বিসিবি থেকে চোখের পরীক্ষা করানো হয়, কানের পরীক্ষা করানো হয়, যে সবার সব কিছু ঠিকঠাক আছে কি না। সো সব কিছু পরীক্ষা করিয়ে কারো কোনো কিছু কমতি থাকলে সেটা ট্রিটমেন্ট করানো হয়। এই জিনিসগুলো তো ডেফিনেটলি এটা তো বেসিক জিনিস। ক্যান ইউ টেল মি হোয়াট ওয়াজ ইউর ক্রাইসিস ইন দ্য ফিল্ড অ্যাজ এ আম্পায়ার? ক্রাইসিস বলতে এখন পর্যন্ত খুব বেশি হয়নি।
শুরুর দিকে একটা দুটো ম্যাচে হয়েছিল যে ছেলেরা খুব ভালোভাবে দেখছে না, বা ওদের দেখেই মনে হচ্ছে ওরা মনে করছে কোথা থেকে একজন এলিয়েন আসলেন, মানে এলিয়েনের মতোই তো, মানে ছেলেদের খেলায় মেয়ে আম্পায়ার। শুরুর দিকে প্রথম বছর একটু হয়েছিল 3rd ডিভিশনের একটা দুটো ম্যাচে, বাট তারপর থেকে আমার কাছে মনে হয় না যে একটা বারও আমাকে কেউ ওভাবে দেখেছে বা আমার কাজ দেখে। প্রথম দিকে দেখতে পারে, কিন্তু যখন দেখছে ধীরে ধীরে যে না আমি কাজটা ভালো করছি, সেখানে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করতে ওরা পাচ্ছে না, তখন আর এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি। বাট শুরুর দিকে ডেফিনেটলি যখন কেউ আপনাকে চিনে না, আপনি শুরুতে কোথাও যাবেন, নতুন মুখকে সবাই একটু অন্যভাবে দেখবে। আপনাকে বিসিবি কিভাবে গ্রহণ করলো? এখানে কি আপনি সবার কোঅপারেশন পেলেন? যেমন আমি ডেফিনেট যে বাসার থেকে প্রচণ্ড সহযোগিতা ছিল আপনার পেছনে, যে কারণে আপনি হয়তো এত দূরে আসতে পেরেছেন। এই যে একা একা চলে যাচ্ছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, সো ফ্যামিলির একটা প্রেশার থাকে, আপনার একটা বাচ্চা মেয়ে আছে, সো হাজব্যান্ড আছে, তারাও তো নিশ্চয়ই চিন্তা করে যে একা যাচ্ছে, কি খাচ্ছে, ঠিকমতো জায়গাটা পেলো কি না, হোটেলটা ঠিকমতো ইন করতে পারলো কি না। সো এই যে এই জায়গাগুলোকে আপনি কিভাবে এই ক্রাইসিসগুলোকে হ্যান্ডেল করছেন? প্রথমত বিসিবির কথা আসি। বিসিবি মানে এত ভালো সহযোগিতা করেছে শুরু থেকে এই পর্যন্ত, না হলে কখনোই আমি এই জায়গাটা আসতে পারতাম না। বরঞ্চ বিসিবি এই ক্ষেত্রে অনেক বেশি করেছে, যেহেতু বাংলাদেশে কোনো মেয়ে আম্পায়ার ছিলেন না, বিসিবিরও এই জায়গায় ঘাটতি ছিল। যখনই আমি আগ্রহী হয়েছি, যখনই আমি বলেছি যে না আমি সিরিয়াসলি প্রফেশনালি আম্পায়ারিং করব, যার জন্য আমি কমেন্ট্রি, আমার টিভি শো সব ছেড়ে দিয়েছি। তো আমি তখন থেকে বিসিবি প্রত্যেকটা জায়গায় যেখানে সুযোগ হয়েছে আমাকে আম্পায়ারিং দেওয়ার, বিসিবি না দিলে তো আমি করতে পারতাম না, সেখানে দিয়েছেন। এবং যখন আইসিসিতে নাম পাঠানোর সময় হয়েছে, আইসিসিতে নাম পাঠিয়েছে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে বিসিবি কিন্তু আসলে আমাকে পাঠিয়েছে। এই পর্যন্ত আমি যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো করেছি, রিসেন্টলি আমি মালয়েশিয়া থেকে করে আসলাম এসএসসি প্রিমিয়ার লিগ, সেখানেও বিসিবি আমাকে পাঠিয়েছেন। এবং যখন আমি আসলে ইমার্জিং এশিয়া কাপে গেছি, ওই সময়টা আমি সেখানে ওদের একটা ক্রাইটেরিয়া ছিল যে 5টা ইন্টারন্যাশনাল ম্যাচ করতে হয়। তখন আমি সেটার জন্য আমি কোথাও সুযোগ না পেলে ইন্টারন্যাশনাল ম্যাচ করার সুযোগ নেই, বাট বিসিবি থেকে যেটা বলেছে যে শি ইজ নিউ, শি ইজ ডুইং ভেরি ওয়েল, আপনি আমাদেরকে ট্রাস্ট করতে পারেন, যে আপনারা সুযোগ না দিলে তো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে না। এবং যার কারণে কিন্তু এসিসি আমাকে নিয়েছে। দেখেন কিছুদিন আগে আমি ছেলেদের লিস্টে ম্যাচ করেছি প্রিমিয়ার লিগ, যেটা কিন্তু অনেক বড় একটা লেভেলের খেলা, এবং বিসিবি সেই বিশ্বাসটা করতে পেরেছে আমাকে যে না আমি ম্যাচটা ভালোভাবে করে আসতে পারবো, এবং সেটা করেছি। বিসিবি সবসময় হেল্প করেছে। আর বাসার যেটা ব্যাপার, বাসা তো মানে আমাকে নিয়ে এখন আর টেনশন করে না, টেনশন করে কোনো লাভ নেই। আব্বু আম্মু তো জানেই না যে আমি কবে কোথায় যাচ্ছি। যাওয়ার পর অনেক সময় কোথায় তুমি, আমি মা আমি তো ইন্ডিয়ায়, কোথায় তুমি, আমি দেখি না, ও কবে গেছো, না এখন আর সেই বলার প্রয়োজন হয় না। শুরুর দিকে খুব টেনশন করতো, সব কিছু আমার হাজব্যান্ড জানে। যেটা প্রবলেমে পড়েছিলাম লাস্ট লিজেন্ড লিগে গিয়ে আমরা একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো ওই সময়টা একটা ক্রাইসিস চলে এসেছিলো। এর আগে এত বছর কখনো কিছু হয়নি। লিজেন্ড লিগে আমরা সবাই এক ম্যাচ করে হোটেলে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করলাম। তো ওই সময় আমার কাছে মনে হয়েছে যে বাসায় কিভাবে জানাবো, বা দেশের বাইরে ওই সময় কানেক্ট করতে পারছি না, আব্বু আম্মু কীভাবে নিবে। পরের দিন রাত 12টা অ্যাক্সিডেন্ট করেছি, পরের দিন সকালে আব্বু আম্মু ফোন করে সব কান্নাকাটি শুরু করেছে, মা তোমার আম্পায়ারিং করতে হবে না, চলে আসো। আমার মেয়ে কান্নাকাটি করছিল। ওই সময়টা একটু খারাপ লেগেছে। ওই সময় মনে হচ্ছে যে না ফ্যামিলি ছেড়ে এত দূরে আসছি, এত কাজ করছি, বাট দিন শেষে তো সবাই চায় আমার মৃত্যুটাও যেন আমার ফ্যামিলির সামনে হয়, আমার মৃত্যুর সময় যেন আমার চোখের সামনে সবাই থাকে। যেহেতু মাথায় আঘাত পেয়েছিলাম, আমিও একটু ভয়ে ছিলাম। সো একটা ক্রাইসিস এভাবে এসেছিল। আর অ্যাক্সিডেন্ট তো আসলে কারো হাতে নেই, সেটা বাংলাদেশে হলেও হয়তো হতে পারতো, সেটা দেশের বাইরে হয়েছে, যার কারণে একটু আব্বু আম্মু ফ্যামিলি থেকে ভয় পেয়েছে, বাট সেটা আবার সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার একটা না নিজের জায়গার থেকে আমার একটু জিজ্ঞাস্য যে আপনি অনেক দিন ধরে খেলাধুলার সাথে জড়িত, অনেক দিন, সেই ছোটোবেলা থেকেই বলা যায়। আপনি এই যে মিডিয়া অ্যান্ড জার্নালিজম, আপনি এই সাবজেক্টে কেন পড়াশোনা করলেন? আমার সবসময় ইচ্ছা যে এমন কিছু করব যেখানে আমার কিছু করার থাকবে। মানে অন্যান্য সাবজেক্টে ধরেন আমি কোনো কর্পোরেট জব করতে চাইনি কখনো, বা আমার জব করার ইচ্ছাও ছিল না। টেলিভিশনে বহু শো করেছি, আমি উপস্থাপনা করেছি, অ্যাজ আ গেস্ট আমি কথা বলেছি। সো আমার একটু মিডিয়ার প্রতি তো ডেফিনেটলি আমার একটু উইকনেস ছিল, যেহেতু আমি অনেক আগে থেকে এটা করেছি। এবং যখন অন্যান্য সাবজেক্টের সাথে এই সাবজেক্টটা আমি দেখলাম যে ইউনিভার্সিটিতে আছে, তখন আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে না এই জায়গাটায় আমি পড়লে ইন ফিউচার যদি আমি কিছু করতে চাই, আমি এই রিলেটেড কিছু করতে পারবো। পরের জেনারেশনে যারা আসবে, আমি ডেফিনেট অনেকেই আসবে, আপনাকে দেখে অনেকেই উৎসাহিত, এবং এখন যারা ইয়াং মেয়েরা ক্রিকেট খেলছে তারাও নিশ্চয়ই অনেকে আপনার সাথে পরিচিত, দেখে আপনাকে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি দেখে, ওরাও তো এখনও বেশ খেলে বেড়াচ্ছে। আপনার কাছে কতটুকু নেয়ার আছে আসলে
ওই ইয়াং জেনারেশন আপনার কাছ থেকে কতটুকু নিতে পারবে? ওরা কতটুকু নিতে পারবে জানি না, বাট আমি দেওয়ার জন্য উজাড় করে আছি। আমি আমার সব কিছু উজাড় করে দিয়েছি এবং দিচ্ছি। যেমন আমাদের রিসেন্টলি একটা আম্পায়ারিং কোর্স হবে, সেখানে আমি রীতিমতো খুঁজে 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 আমার কাছে মনে হচ্ছে যে কারা আসলে এই জায়গায় আসলে ভালো করতে পারবে। আমি নিজে ফোন করছি, ফোন করে বলছি তুমি আসো। এমনও মেয়ে আছে যাদের হয়তো আর্থিক অবস্থা খুব ভালো না, আমি ওদেরকে বলেছি ঠিক আছে তুমি আসো, আমার বাসায় থাকবা, দরকার ওর আসা যাওয়ার ভাড়া নেয়, আমি বলছি ঠিক আছে আমি দিচ্ছি, টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি আসো কোর্সটা করো। কারণ আমি জানি ও এডুকেটেড, ও ক্রিকেট খেলেছে, ভালো করতে পারবে, বাট পরিস্থিতির জন্য হয়তো ভালো করতে পারছে না। সো অনেকের আছে যে বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড পারমিশন দিচ্ছে না, আমি দেখা গেল তার হাজব্যান্ডকে কনভিন্স করছি যে না ওকে আসতে দেন, কারণ এই জায়গাটায় ফিউচার আছে। একটা সময় যারা ভালো লেভেলে ক্রিকেট খেলেছে, পরিস্থিতির জন্য সবাই আমার মতো জায়গায় আসতে পারেনি, হয়তো বা ফ্যামিলির সাপোর্ট পায়নি, বা শ্বশুরবাড়ির সাপোর্ট পায়নি, বা ফিনান্সিয়াল সেই অবস্থাটা নেই যে ঢাকায় থেকে কাজগুলো করবে। সো আমি যতটুকু চেষ্টা করছি, যত মেয়েরা এই জায়গায় আসতে পারে ক্যাপাবিলিটি, তো দেখলেই বোঝা যায় যে কে কেমন করতে পারবে, তাদেরকে আমি আনার ট্রাই করছি। এবং এখনও যারা আসলে আছে, যে আমার সাথে যারা আছে, আমি প্রত্যেকটা মেয়েকেই খুব ভালোভাবে হেল্প করার ট্রাই করি। কোনো কিছু নতুন কিছু আসলে আমি ওদেরকে বলে দিই যে এই নিয়মটা পরিবর্তিত হয়েছে, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি একা এগিয়ে গেলে আমি যেতে পারবো না বেশি দূর। আমরা যদি সবাই একসাথে এগিয়ে যাই তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। এত বছর ক্রিকেট খেলেও এই নেম, এই ফেম অর্জন করতে পারিনি এই 2 বছর আম্পায়ারিং থেকে যেটা করেছি, যে ভালোবাসাটা পেয়েছি। সো এটা আমার জন্য অনেক কিছু, যে আমি একটা জিনিস শুরু করেছি, সেটা দেখে দেখে আরও অনেকেই আসছে। এবং একটা সময় আমি যেন, যে আমার ইচ্ছা আছে যে আমি যে সময়টা আম্পায়ারিং ছাড়বো, যেন সবাই বলতে পারে যে না আমার আইডল জেসি আপু। সো এই জায়গাটায় আমি নিজেকে আনতে চাই। ঝালমুড়ি নামে আপনার একটা রম্য রচনা ছিল, হ্যাঁ, এইটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন। যেটা হচ্ছে যে আমাদের বিকেএসপিতে তো আমরা তো ছোট ছিলাম, সবাই দুষ্টামি করতাম। আমাদের ওখানে যেহেতু খেলাধুলা করি, ঝালমুড়ি খাওয়ার সবসময় আসলে পারমিশন থাকতো না। যেটা পারমিশন নেই সেটা তো আমরা বেশিই করি আসলে। এবং আমাদের একটা ছিল যে আমরা সবসময় যদি কারো কোনো বার্থডে হতো, কোনো কিছু হতো, আমরা ঝালমুড়ি পার্টি দিতাম, যে মুড়ি, চানাচুর, কিছু আচার এই ধরনের নিয়ে এরকম একটা পার্টি ছিল। যে আমাদের আমাদের রুমে হচ্ছিল পার্টি। তো শেষের দিকে ওই কারাকারি করতে গিয়ে স্যার টের পেয়ে গেল, এবং স্যার এসে বাইরে দিয়ে দরজা লক করে দিয়ে গেছে, যে কেউ যেন বেরোতে না পারে রুমে কে কে আছে। যে যার মতো খাটের নিচে এখানে ওখানে ঢুকলাম। তো আমি খাটের নিচে সবার কর্নারে গেলাম, তার সামনে আরও 2 জন ছিল। যেই স্যার আসলে এসছেন ধরতে, সেই স্যার, আমি যেহেতু ক্লাসে ফার্স্ট ছিলাম, তো দরজা খুলে এক এক করে বের হচ্ছে, কারণ পরের দিন তো প্রিন্সিপালের রুমে সবাইকে ডাকবে এবং লিখিত এটা রিটেন কমপ্লেন হয়। এবং সবাই বের হলো, আমার সামনের 1-2 জন বের হলো। স্যারের ধারণাই ছিল না যে একটা খাটের নিচে 3 জন থাকতে পারে। তো সবাই ধরা খেলো রীতিমতো রুমে, একমাত্র আমি ছাড়া, কারণ আমি ছোটো চিকন চাকন ছিলাম, একদম এক কর্নারে ছিলাম। স্যার দেখতেও পারেনি রাতে অন্ধকারে যে এত নিচে একজন। এটা নিয়ে আমি আসলে লিখেছিলাম, আমাদের একটা ম্যাগাজিন ছিল ওখানে, ঝালমুড়ি নিয়ে ওই দিন কি হয়েছিল। তো এটা খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল আমার স্কুল। ভারতের বিখ্যাত কোচ মনজিৎ সিং এর কাছ থেকে আপনি তালিম নিয়েছিলেন, কেমন ছিল সেই সময়টা? মানজি স্যারের শুধু স্টুডেন্ট আমি একা না, কিন্তু মুশফিক থেকে শুরু করে, সাকিব থেকে শুরু করে, মমিনুল, সৌরভ, নার্সির, সবাই কিন্তু আমরা হচ্ছে মানজি স্যারের স্টুডেন্ট। কারণ মানজি স্যার বিকেএসপিতে ছিলেন ওই সময়টা অ্যাজ আ কোচ। এবং আমাদের নারী ক্রিকেট টিমেরও যদি বলি, পিঙ্কি, সুপ্তা, ময়না থেকে শুরু করে অনেকেই হচ্ছে মানজি স্যারের স্টুডেন্ট। এবং ওই সময়টা ডেফিনেটলি বাংলাদেশে অনেক ভালো ভালো কোচ আছেন, বাট মনজিৎ স্যার আমাদের যেভাবে কোচিং করিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, সেটা অনেক বড় পাওয়া। এবং পরবর্তীতেও যদি মনজিৎ স্যারের কথা বলি, পরবর্তীতে উনি ক্লাবে আমাদের রূপালী ব্যাংকের কোচ হয়ে এসছেন কয়েক বছর। এবং এখনও আমরা ভারতে যখন যাই, মনজিৎ স্যার আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে। যে কোনো স্টুডেন্ট, আমরা এখনও ভারতে গেলে স্যারের বাসায় থাকি। সো এখনও অনেকে আছে। রিসেন্ট একটা মেয়ে খুব ভালো ফর্মে নেই, ন্যাশনাল টিমে, স্যারের সাথে কথা বলেছে, ঈদের পরেই যাবে স্যারের কাছে প্র্যাকটিস করতে। তো মেয়েদের ক্রিকেটে বিকেএসপির অর্ধেকের বেশি প্লেয়ারই আসলে তিনি তৈরি করেছেন। আপনার স্বপ্ন কি? আমার একটাই স্বপ্ন, যে ওয়ার্ল্ডের সেরা আম্পায়ার হওয়া। এবং সেটা সম্ভব না হলে আমি হয়তো এই স্বপ্নটা দেখতাম না। আমরা যখন ধরেন ক্রিকেট খেলি, আমাদের ফিজিক এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ফিজিক, ওদের ফিটনেসের মধ্যে অনেক পার্থক্য থাকে, যেখানে আমরা চাইলেও আমি আজকে একটা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সাথে আমি অ্যাজ এ প্লেয়ার কম্পিট করতে পারবো না, হয়তো বা ইংল্যান্ডের একটা প্লেয়ারের সাথে কম্পিট করতে পারবো না। বাট আম্পায়ারিং একটা ব্যাপার যেখানে আপনার ফিজিকটা খুব ইম্পর্টেন্ট না, সেখানে আপনার ডিসিশন, আপনার পার্সোনালিটি, আপনার নলেজ খুব ইম্পর্টেন্ট, যেখানে আপনি যে কোনো দেশের, ওয়ার্ল্ডের যে কারোর সাথে আপনি কম্পিটিশনে যেতে পারবেন। এবং আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডে যারা উইমেন আম্পায়ার আছে সবাই ডেফিনেটলি ভালো জানেন, সময় লাগবে, বাট আমি যদি ডিটারমাইন হই, আমি যদি হার্ডওয়ার্ক করি, আমি যদি আমার
জ্ঞানটাকে সেই জায়গায় নিতে পারি। আমি যদি সেভাবে আম্পায়ারিং করতে পারি, ইনশাল্লাহ একটা না একটা দিন আমি সেখানে যেতে পারবো। সো আমার স্বপ্ন আমি যখন আম্পায়ারিং শেষ করবো তার আগে যেন আমি ওয়ার্ল্ডের সেরা আম্পায়ার হতে পারি, তারপরেই আমি আম্পায়ারিংটা শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ। জেসি, আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা। আমরা দোয়া করি যেন আপনার সেই স্বপ্নের জায়গাটাতে আপনি পৌঁছাতে পারেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমাদেরকে কিছু বলতে চান বা দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। না, দর্শকদের জন্য বলা যেটা যে ডেফিনেটলি আমার নিজের জন্য বলতে চাই, রিসেন্টলি একটা ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে আমার আম্পায়ারিং নিয়ে, কিন্তু ওই সময়টা আমি আসলে বুঝতে পেরেছি যে সারা বাংলাদেশ আমার সাথে আছে। আমি হয়তো বা আশাও করিনি যে সবাই আমার সাথে থাকবে। অলমোস্ট 98% মানুষ আমার সাথে ছিল, আমার পক্ষে কথা বলেছে। এটা আমার কাছে ভালো লেগেছে যে একজন নারী হিসেবে যেই চ্যালেঞ্জিং পেশাটায় আমরা এসেছি সেখানে পরিবারের সাপোর্টটা তো ডেফিনেটলি দরকার, এবং সাথে সাথে আপনারা সবাই যারা দেখছেন, সবাই যারা আসলে দেখছেন যে আমরা এই জায়গাটায় এসে বাংলাদেশের জন্যই তো আসলে করছি। দিন শেষে আমি বাংলাদেশের হয়ে আম্পায়ারিং করছি, বাংলাদেশের পতাকাটা দেশের বাইরে বহন করছি। সো আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, সবসময় পজিটিভ ফিডব্যাক দেন আমাদের নিয়ে, আশা করছি যে আমরা বাংলাদেশকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। সাথীরা জাকির জেসি, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলাম আমাদের জেসির কথা। আমিও তার সাথে পুরোপুরি একমত। আমি মনে করি যে আপনারাও নিশ্চয়ই তার সাথে একমত যে বাংলাদেশের পতাকাকে বিদেশের মাটিতে আমরা সবাই উঁচু করে ধরতে চাই। আমরা চাই আমাদের দেশটা পৃথিবীর সেরা দেশ হোক, আমরা চাই আমাদের মানুষগুলো পৃথিবীর সেরা মানুষ হোক, আমরা চাই আমাদের প্রত্যেকটা কাজ যেন পৃথিবীতে সেরা কাজ হিসেবে স্বীকৃতি পায়। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা, আপনাদের ধন্যবাদ। আমরা আশা করব আপনারা পরবর্তী সময় আমাদের সাথে থাকবেন, এনিগমা টিভির সাথে থাকবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।